আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকেই বাংলাদেশের এই অধ্যায়টাকে পড়ার জন্য, আলোর প্রতিফলন অধ্যায়টাকে পড়ার জন্য এই ভিডিওটাতে ক্লিক করেছেন বা ফেসবুক লাইভটা শুরু করেছেন, সবার উপরে রহমত বরকত নাজিল হোক। এসএসসি 2021 ব্যাচকে কেন্দ্র করে আজকের লাইভ এবং এই অধ্যায়টা পরীক্ষায় আছে। আলোর প্রতিফলনের উপর একটা অ্যাসাইনমেন্টও করা হয়েছে। সেই অ্যাসাইনমেন্টে একটা চামচ দেওয়া হয়েছিল, সেই চামচের উত্তল আয়না এবং অবতল আয়নার বা উত্তল অংশ অবতল অংশে কি হয় না হয় এই জাতীয় কিছু বিষয় নিয়ে একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই অধ্যায়টাকে আরেকটু মনে হয় আহ ভালো মতন পড়ার বা আরেকটু প্র্যাকটিস করার একটা সুযোগ তৈরি হয়েছিল। তো তোমরা যারা এই অধ্যায়টাকে পড়ার জন্য আজকে আমার সাথে যুক্ত হয়েছো, তোমাদেরকে সবাইকে বলছি এই অধ্যায়টা আমার কাছে মনে হয় এবং তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে কম্পারেটিভলি ইজি। এটা সত্য কথা, এটা ইজি। এবং দু একটা জিনিস ভালো মতন মনে রাখলে, এই অধ্যায়ের সূত্রগুলোকে ভালো মতো মনে রাখলে জিনিসটাকে ভালো মতো পারা যাবে বলে আমার বিশ্বাস। সো আমি যতজনকে নিয়ে শুরু করি সাধারণত তোমাদেরকে একসাথে নিয়ে স্টার্ট করতে চাই। তার আগে একটু বলে নিচ্ছি, আমি যখন জানিয়েছিলাম যে এই অধ্যায়টা দিয়ে শুরু করব, ফেসবুক পেজে, আমার ফাহাদ টিউটোরিয়াল ফেসবুক পেজে জানিয়েছিলাম এবং আমার গ্রুপগুলোতেও জানিয়েছিলাম। তোমাদের সবার কমেন্টগুলো আমি দেখলাম এবং সবাই যেই নোন বিষয়গুলো জানতে চেয়েছো, যে এম এর মান কখন প্লাস হবে মাইনাস হবে, ভি এর মান কখন প্লাস হবে মাইনাস হবে, এই প্লাস মাইনাস দিয়ে আমি কি বুঝবো, তাছাড়া উত্তল দর্পণে চিত্র আঁকাইলে কেমনে হবে বা চিত্র আঁকাইতে যাদের কষ্ট হয়, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রথমেই বলে নিচ্ছি, আমি মাত্র ফেসবুক লাইভ শুরু করলাম। তোমরা অ্যারাউন্ড 2500 জন যুক্ত হয়েছে, 2700 জনকে দেখতে পাচ্ছি। সাইম আলামিন, তোমাদের সবার উপরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক এই কামনা আমি করি। এবং তোমাদের পরিবার পরিজন, বাবা মা ভাই বোন যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থী এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন, লেখাপড়ার সাথে জড়িত সবাই, আপনারা শান্তিতে থাকবেন, আনন্দ চিত্তে থাকবেন এই কামনা করছি। আজকে আমি জানি না কতটুকু যাব, আমি তারপরও স্টার্ট করি। এটা নিয়ে আমি আগেও লাইভ ক্লাস করাইছি, বিভিন্ন জায়গায় তোমরা পড়েছো, বইটার মধ্যেও আছে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকের ক্লাসটা। যেমন ধরো, যখন আমরা হিসাব করি যে এই অধ্যায়ের সূত্র কি আছে, আমাদের মাথায় একটা সূত্র প্রথমে আসে না, যে আমরা বলি যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। তোমাদের মনে প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কোত্থেকে আসছে। এটাকে মিরর ইকুয়েশন বলে। এটাকে আমি প্রমাণ করে দিছি অলরেডি, এই ক্লাসটা ইউটিউবে আছে। তোমরা চাইলে মিরর ইকুয়েশন ফাহাদ স্যার লিখে সার্চ দিলে পাবা, অথবা অনেকেই এই ভিডিওটা আপলোড করেছে। এটা কমন জিনিস, জ্যামিতি দিয়ে প্রমাণ করা যায় যে এটা কিভাবে প্রমাণটা হয়। বিষয়টা হচ্ছে এম মানে কি। আমরা জানি যে এম মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, বিবর্ধন। শব্দটাকে বিবর্ধন বলা হয় এই কারণে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা যারা লিখছো আমাকে, আমি ভালো আছি। আল্লাহ আমাকে তোমাদের দোয়ার কারণে ভালো রেখেছে এখন পর্যন্ত। বিষয়টা হচ্ছে যে এম মানে ম্যাগনিফিকেশন শব্দটার মানে কি, বিবর্ধন। তো এখন আমি যখন এই ম্যাগনিফিকেশন শব্দটা লিখব, ম্যাগনিফাই মানে হচ্ছে বড়, ম্যাগনিফাইং গ্লাস মানে যেই গ্লাসটা দিয়ে আমরা কোনো কিছুকে বড় করে দেখি। সো ম্যাগনা, ম্যাগ মানে হচ্ছে বড়, ম্যাগনিফিকেশন। সো যখন আমি এটাকে লিখবো তখন আমি এটাকে বাংলায় জানি এটাকে বিবর্ধন বলে। এবং ফিজিক্সের এই অংশটাতে এই শব্দটাকে শর্ট করে এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কখন মডুলাস বসে এটা হচ্ছে প্রশ্ন, আবার কখন মাইনাস হয় এটা একটা প্রশ্ন। আগেই বলে নিচ্ছি, পড়াবো আমি এগুলা সবই। এম এর মান অফ কোর্স, যখন প্লিজ একটু মাথায় রেখো, এটা ভি বাই ইউ হবে। এম এর সূত্রটাই হচ্ছে এটা মাইনাস ভি বাই ইউ হবে। এখন কেন মাইনাস ভি বাই ইউ হবে এইটাও জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায়। আমি একটু পরে সবই ব্যাখ্যা করবো, আগে একটু ওই যে টিভিতে বলে না যে এখন শুনছেন শিরোনাম, একটু পরে শুনবেন বিস্তারিত। তো তোমরা এখন শিরোনাম শুনতেছো, তো শিরোনাম হচ্ছে এম, this is magnification, would be equal to minus v by u। এটা কেন হয়, কি কারণ হয়, এটা আজকে ব্যাখ্যা করবো না, এটা আলাদা একটা সময় ব্যাখ্যা করবো। আমি আজকে পিন পয়েন্টে যাচ্ছি। এবং যখন এইটার মান প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে, অলওয়েজ মনে রাখবা এম এর মান
প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এটার মানে কি বোঝে আমি আসতেছি। কিন্তু যখন তুমি এটাকে দৈর্ঘ্য দিয়ে হিসাব করবা, দৈর্ঘ্য, তখন তুমি এম এর এখানে মডুলাস ব্যবহার করবা। তো এটা হচ্ছে লেংথ অফ আই, লেংথ অফ অবজেক্ট। কেন? আমি এক লাইনে কারণ বলছি। যখন আমি ভি বাই ইউ দিয়ে এম এর মান বের করতে চাইবো, সেই এম এর মান প্লাস বা মাইনাস হইতে পারে, এবং সেই মান দিয়ে আমি বুঝবো যদি এম এর মান প্লাস হয়, তাহলে মনে রাখতে হবে, প্লিজ মনে রাখতে হবে, এম এর মান প্লাস মানে হচ্ছে লক্ষ্যবস্তুর সাপেক্ষে বিম্বটা সোজা হয়েছে। আর যদি এম এর মান মাইনাস হয়, তাহলে প্লিজ মনে রাখতে হবে যে এটা লক্ষ্যবস্তুর অবস্থানের সাপেক্ষে বিম্ব উল্টা হয়েছে। এটা হচ্ছে প্লাস মাইনাসের শানে নুজুল। ক্লিয়ার? ক্লিয়ার। তো এম এর মান যদি প্লাস হয়, তুমি নিশ্চিতভাবে বলবা যে এটা হচ্ছে লক্ষ্যবস্তুর সাপেক্ষে বিম্ব সোজা। কোথায় হয়েছে? সেটা উত্তল অবতল যে কোনো দর্পণের ক্ষেত্রে হইতে পারে। তবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি বিম্ব অসৎ হয়, সোজা হয় আর খর্বিত হয়। কেন হয়? এটা চিত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করা যাবে। এখন তুমি যখন এম এর মানকে এনে ওই দৈর্ঘ্য হিসাব করবা, দৈর্ঘ্য, কারণ এল মানে কি? এল মানে হচ্ছে দৈর্ঘ্য। তো তুমি যখন এল আই লিখতেছো, আই, এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে লেংথ অফ ইমেজ। হ্যাঁ, তার মানে ইমেজ মানে হচ্ছে বিম্ব, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। একটু খেয়াল করো, ফিজিক্সের ফিজিক্সটা ভালো মতো বুঝতে হলে তোমাকে আগে নিজে ভাবতে হবে, এবং ফিজিক্সটা ভাবার পরে তুমি যেখানে আটকে যাবা সেইখানে টিচার তোমাকে বোঝায় দিবে। এটা হচ্ছে পূর্ব শর্ত। এই কারণে তোমরা আগে বাসায় পড়বা, পড়ে চিন্তা করবা যে কেন হইল। এই কেনর উত্তর যখন তোমার মনে চিন্তা হবে যে কেন হইল, তখন উত্তর মিলাইতে সহজ হবে। তো বিম্বের দৈর্ঘ্য, তো তুমি যখনই এটাকে লিখবা এল ও, এই ও মানে অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, যেই বস্তুটাকে আমি দেখার চেষ্টা করছি, তখন আমি এটাকে বলি যে লেংথ অফ অবজেক্ট। এই যে অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে বস্তুর দৈর্ঘ্য। এখন তোমাকে একটু ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, দৈর্ঘ্য তো মাইনাস হইতে পারে না। কোন বস্তুর দৈর্ঘ্য -7 মিটার, এটা হইতে পারে? দূরত্ব, এটা কখনো, এটা কি ভেক্টর রাশি? দূরত্ব ভেক্টর রাশি না তো, সরণ ভেক্টর রাশি। আমি এখানে দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি। দৈর্ঘ্য এমন একটা মেজারমেন্ট যে ও ধরো 3 ইঞ্চি, তো এটা সোজা থাকলেও 3 ইঞ্চি, বাঁকা থাকলেও 3 ইঞ্চি, উত্তর দিকে থাকলেও 3 ইঞ্চি। So the measurement of length does not depend on the directions. That is why this length is scalar quantity. দ্যাট ইজ, এখানে ডাইরেকশন নিয়ে কোনো কাজ নেই। যেহেতু ডাইরেকশন নিয়ে কাজ নেই, সুতরাং এম এর মান মাইনাস প্লাস দিয়ে আমার দূরত্বের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো কাজ নেই। আমার এই মান যদি -2 আসে, এটার মান 2, এই 2 মানে হচ্ছে আমার বস্তু যতটুক, বিম্ব তার চাইতে 2 গুণ বড়। বস্তু 3 ইঞ্চি, বিম্ব 6 ইঞ্চি। বস্তু 3 ফিট, বিম্ব 6 ফিট। বস্তু 12 ইঞ্চি, বিম্ব 24 ইঞ্চি। দিস ইজ দ্য মিনিং অফ m equal to 2। ঠিক আছে, একদম সোজা। এবং এই জিনিসটা বোঝার জন্য তোমাদের একটু মন থেকে একটু ভালো মতো পারলেই হবে। আমি আজকে এটা দিয়ে স্টার্ট করলাম, আমি একটু পরে ব্যাখ্যায় যাব। এই 3টা সূত্র নিয়ে এই চ্যাপ্টারের সরাসরি তোমরা আবার যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন সেখানে আরো অনেক কিছু পাবা। ইন্টারমিডিয়েটে গেলে বিষয়গুলো আর একটু নতুন ভাবে তোমাদের সামনে আসবে, তবে এই বেসমেন্ট যেন ঠিক থাকে। তাহলে 1/v, 1/u, 1/f, এটা হচ্ছে আমার মিরর ইকুয়েশন, দর্পণের সমীকরণ। এটা প্রমাণ করা যায়, আমি করে দিছি। m এর মান -v/u কেন, এটা যদিও খুব প্রয়োজনীয় না এই মুহূর্তে, তারপর আমি আলাদা একটা শর্ট টিউটোরিয়াল দিয়ে দিব। যেমন চলতরিতের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার এবং হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলটা আমি আজকে রাতে অথবা কালকে সকালে আপলোড করব। আর m এর মানটা কখন মডুলাস হবে? যখন আমি দৈর্ঘ্য হিসাব করব, যে এটা কতটুক দৈর্ঘ্য। সো ইন কেস অফ মেজারিং দ্য লেংথ, মানে লেংথ অনুপাত হিসাব করার সময় আমার m এর মান মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, সেক্ষেত্রে আমি অঋণাত্মক মান নিয়ে কাজ করব। ওকে পুলক, বৈষ্ণব, থ্যাংক ইউ। ঠিক আছে, সুতরাং আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে আমি মনে বলছি, যেহেতু তোমরা এখানে যুক্ত হয়েছো,
নুসরাত রিমি আইডি থেকে ফিজিক্সের 4th চ্যাপ্টারের ক্লাস আমি দিব, কাজ ক্ষমতা শক্তির উপর আমি ক্লাস দিব। এটা তুমি পুরাপুরি আগে পারো, একটু ওয়েট করো, দেখো তোমার সাথে পারার সাথে আমার পারা মিল হয় কিনা। এটা মুছে দেই। ওকে, এবার একটু স্যার শুরু করি ম্যাথ দিয়ে। স্যার এই চ্যাপ্টারে তো চিত্র আছে, স্যার চিত্র আঁকাবো কেমনে? চিত্র আঁকানোর জন্য তোমার অবশ্যই স্কেল লাগবে এবং হচ্ছে কাটা কম্পাস লাগবে, পেন্সিল কম্পাস লাগবে। তো তুমি পেন্সিল কম্পাস দিয়ে যখন আঁকাবা, উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো যে স্যার কখন প্লাস মাইনাস হবে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। তো মনে করো আমার কাছে একটা জাদুর বাক্স আছে, এটা ইউজুয়ালি পাওয়া যায়। তো এটা দিয়ে আমি তোমাদেরকে একটু উত্তল দর্পণ আর অবতল দর্পণের কাহিনীটা বুঝাই। ধরো আমার এটা হচ্ছে সি, সি মানে সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচারকে আমি যদি এখন হিসাব করি যে স্যার সেন্টার অফ কার্ভেচারটা দিয়ে আমি এখন একটা বিম্ব মানে অবতল দর্পণ আঁকাবো। তো এখন যদি আমি অবতল দর্পণ আঁকানোর চিন্তা করি, এই হচ্ছে আমার পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমি ধরো এইখানে এটা আঁকাইলাম। তো এটা হচ্ছে আমার হিসাব, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। ঠিক একইভাবে আমি যদি এই পয়েন্টটাকে এখন চিন্তা করি যে আমি এখন এটাকে যোগ করব, তো যোগ করলে কি দাঁড়াবে? যোগ করলে দাঁড়াবে, এটা একটু বড়, তাহলে আমার একটু বড় স্কেল লাগবে। ধরো যে আমি এটাকে এখান থেকে এখানে যোগ করলাম। তো এই যে যোগ করব, এটা অবশ্যই এইভাবে চিন্তা করতে পারো, এই বিন্দুটা হচ্ছে এই দর্পণের মেরু, এই দর্পণের মেরু। একটু চিন্তা করো, একটু ভাইবো। তো তুমি যখন এটাকে অবতল বলতেছো, তার মানে এই পাশে তোমাকে সিলভারিং করা দেখাইতে হবে। এটাকে পাড়া লাগানো বলে, এটা তোমরা জানো, আমি অবশ্যই জানি তোমরা এটা জানো। তো এই বিন্দুটা হচ্ছে পি, পি মানে হচ্ছে পোল, পোল মানে মেরু। আর এই বিন্দুটা হচ্ছে আমার সি মানে সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র। আমরা এটা জানি এবং আমি এইটাও জানি যে এটাকে কেন্দ্র করে আমাকে এখন কি করতে হবে, ওই যে 4টা বৃত্তচাপ আঁকায় মধ্যবিন্দু নির্ধারণ করতে হবে এবং সেই মধ্যবিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস। তো এখন আমি আপাত দৃষ্টিতে একটু দেখাচ্ছি যে ধরো যে এইটা হচ্ছে প্রধান ফোকাস। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো, মনে করো যে আমার এখানে একটা বস্তুকে আমি দেখাবো। এই যে অবতল দর্পণ, এই দর্পণের ফোকাস দূরত্বটা কি ধরবো আমি? প্লিজ এটা মাথায় রেখো, অলওয়েজ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অলওয়েজ পজিটিভ, যদি সেটা অবতল হয়। উত্তলের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অলওয়েজ নেগেটিভ। কেন? কারণ হচ্ছে তুমি যখনই এফ এর মান ধরবা মাইনাস, এটা প্লিজ মাথায় রেখো, এই দর্পণটা উত্তল, এটা এমনিতেই বলা আছে, এটা গেস করে নিতে হবে। এবং এইটা হচ্ছে অবতল। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেমনে, তাইলে কি হইলো? এটা হইলো কেমনে ব্যাখ্যা করতেছি। তুমি যদি এখন মনে করো একটা উত্তল দর্পণ আঁকাও, তা কি হবে বিষয়টা খেয়াল করো। ধরো তুমি একটা উত্তল দর্পণ আঁকাচ্ছ, ধরো এই পয়েন্টে আমি একটা উত্তল দর্পণ আঁকাবো, এটা আমার সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার হইলে আমি এখানে চিন্তা করি যে আমি একটা উত্তল দর্পণকে শর্ট করে আঁকাচ্ছি। ধরো এটা এখানে, যে আমি এই হচ্ছে আমার উত্তল দর্পণের অংশটাকে আমি এইভাবে আঁকালাম। আচ্ছা, এখন আমার চিন্তা হচ্ছে যে আমি এখানে একটা কি করব, বক্রতার যেহেতু আমি কেন্দ্র হিসাব করেছি, আমি এখানে এই যে বক্রতার কেন্দ্র থেকে আমি মেরু পর্যন্ত একটা দাগ দিব, এটা হয়ে যাবে আমার প্রধান অক্ষ। তো এখন আমি এই পাশে দিব হচ্ছে সিলভারিং। যখন আমি এই পাশে সিলভারিং দিব, তার মানে এই আয়নার এই পাশে কোনো কাজ হবে না, এখন সব হবে ওই পাশে। যেহেতু ওই পাশে হবে, সেহেতু আমাকে এখান থেকে একটা দৈর্ঘ্য লম্বা করে ওই পাশে বিস্তৃত করতেই হবে, এই পাশে একটা বিস্তৃত করতেই হবে। এখন তুমি চিন্তা করো কাহিনীটা কি। কাহিনী হচ্ছে, এখান থেকে কোনো আলোক রশ্মি যদি এই দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত হয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। এখান দিয়ে যদি কোনো আপতিত হয়, তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এই প্রধান ফোকাসটা হচ্ছে আলো যেদিকে আসতেছে সেদিকেই মিলিত হয়। যেহেতু আলো যেদিক থেকে প্রতিফলিত হচ্ছে সেই দিকেই মিলিত হয়, এই কারণে এই কারণে এই এফ এর মান এখানে হবে প্লাস। তোমাকে বলা হইলো যে একটা বস্তুর বা একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার, তুমি শিওর এফ এর মান 12 সেন্টিমিটার। কিন্তু যদি বলে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার, তখন তুমি এফ এর মান অবশ্যই 12 লিখবে না, লিখবা এফ ইকুয়ালস টু -12 সেন্টিমিটার। কারণ যখনই উত্তল বলবে ফোকাস দূরত্ব মাইনাস, ফোকাস দূরত্ব মাইনাস।
এমডি নিলয় আহমেদ সাব্বির, জ্যামিতির উপরে বেশি ফোকাস আগে দিব, এখন আমার যে পয়েন্ট অফ ফোকাস সেটা ঠিক রাখি। ওকে, ফাইন। আচ্ছা, এইবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আসল কথা হচ্ছে রাকিব হাসান আইডি থেকে আমি অবশ্যই ব্লক করব যে আইডি গুলা থেকে ইরিলিভেন্ট কমেন্ট হয়। আমি লাইভের পরে আমার একমাত্র কাজ হচ্ছে সেই আইডি গুলাকে ধরে ব্লক করা, আর কোনো কাজ নাই। প্রথম 5-10 মিনিট এই কাজটা আমি করি। আচ্ছা, ডোন্ট ওয়ারি। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মনে করো যদি এখান থেকে বস্তু আসে, খেয়াল করো, এখান থেকে যদি বস্তু আসে, এখান থেকে যদি বস্তু মানে আলো আসে, তো যখন আলো আসবে, আলো যখন আসে তখন কি হয়, তখন এই যে মধ্যবিন্দুটা থাকে না, যেটা হচ্ছে ফোকাস, এই ফোকাসটা কিন্তু ইমাজিনারি ফোকাস, ইমাজিনারি। তো এই ইমাজিনারি ফোকাসে কি হয়, এই যে এখান থেকে আলোটা যাবে, অর্থাৎ এই যে এইভাবে আলোটা যাবে, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে আরেকটা। প্লিজ তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন তোমরা চিত্র আঁকাবা অবশ্যই এই জায়গাটা ডট ডট দিবা। কারণ কি, এই লাইনটা কিন্তু ইমাজিনারি লাইন, ইমাজিনারি লাইন। তার মানে আলোটা আসতেছে কোথায়, এই পাশ থেকে, আলোটা যাচ্ছে এই দিকে, আলোটা আসতেছে এই পাশ থেকে, যাচ্ছে এই দিকে। এখন যখন যাচ্ছে তখন এটাকে পেছনে মিলাইলে যে জায়গাটাতে মিলবে, এটা হচ্ছে ফোকাস, ফোকাল পয়েন্ট, ফোকাল ডিস্টেন্স, কিন্তু এটা নেগেটিভ। কেন? কারণ এটা তো এই পাশে মিলতেছে, এটা ইমাজিনারি। এই কারণে প্লিজ মনে রাখবা, উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মান হবে মাইনাস। আচ্ছা, সমতল দর্পণে তাইলে কি হয় স্যার? তোমাদের বইয়ের মধ্যে যে সমতল দর্পণের কথা বলছে, তোমরা একটু কষ্ট করে দেখো তোমাদের বইয়ের 221 নম্বর পৃষ্ঠা, এই যে দুইটা ছবি আছে না, এই ছবি দুইটা বোঝো কি বলছে এটাতে। আমরা দৈনন্দিন জীবনে সকালবেলা বা ইউজুয়ালি আমরা যখনই আয়না দেখি, আমরা যে আয়নাটা দেখি এটা সমতল আয়না, এবং আমরা এখানে একটা অবাস্তব বিম্ব দেখি, একটা সোজা বিম্ব দেখি, এবং এমন বিম্ব দেখি যেই বিম্বটা বস্তু যতটুকু বিম্ব ততটুকু, এবং এটা হচ্ছে আমার এম এর মান তখন 1 হবে। সমতল দর্পণে এম এর মান সবসময় 1। এবং একটা অ্যাসাইনমেন্ট আসছিল না যে সমতল দর্পণে যদি একটা বস্তুকে রাখা হয়, সেখানে বস্তুর মেরু থেকে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্বের অনুপাত কত, সেটাও 1 হবে। কারণ সমতল দর্পণে বস্তু যত দূরে বিম্ব তত দূরে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে একটু এই পাশে এপাশ হবে। সমতল দর্পণে বস্তু যতটুকু দূরে বিম্ব ঠিক ততটুকু দূরে, এই কারণে দূরত্বের অনুপাত 1। আবার সমতল দর্পণে বিম্ব যতটুকু হবে বস্তু ততটুকুই হবে, মানে বস্তুর উপরে বিম্ব নির্ভর করছে। বস্তু 3 সেন্টিমিটার, বিম্ব 3 সেন্টিমিটার। এখন এই এল আই ডিভাইডেড বাই এল ও করলে অলওয়েজ 1 হবে। সমতল দর্পণের ক্ষেত্রে সমান। সুতরাং মনে থাকবে। আচ্ছা, এই চিত্র দুটো একটু খেয়াল করো, এখানে কি হইতেছে, এখানে হইতেছে যে একটা আলোক রশ্মি যখন আসতেছে, এই আলোক রশ্মিটা যখন প্রতিফলিত হবে, যে আমরা যখন জানি যে আমি যদি একটা ইসে টানি, মানে লম্ব টানি, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এখানে দেখো একটা বস্তু দাঁড়ায় আছে এক্স ওয়াই, এবং এই বস্তুটার বিম্ব হয়েছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন তুমি আমাকে বলো, এই চোখ যদি এই বস্তুটাকে দেখে, তখন এই বস্তুটা ঠিক যেমন তার বিম্বটা ঠিক তেমন দেখবে। এবং এইটাও শিওর মাথায় রেখো, এই যে এই বিন্দুটাকে যদি আমি ধরি ও, এই ও থেকে ওয়াই যতটুকু, এই ও থেকে ওয়াই প্রাইম ততটুকু। আবার এই বিন্দুটাকে যদি আমি ধরি পি, তাহলে পি থেকে এক্স যতটুকু, পি থেকে এক্স প্রাইম ততটুকু। সেম সেম সমতল দর্পণের ক্ষেত্রে ঠিক মনে রাখবো, এটা একটা অবাস্তব বিম্ব এবং সোজা বিম্ব এবং লক্ষ্যবস্তুর সমান বিম্ব। সমতল দর্পণে অলওয়েজ, সর্বদা কি হয়, অবাস্তব বিম্ব, অসৎ বিম্ব, ভার্চুয়াল ইমেজ, সোজা ইরেক্ট, ইরেক্ট একটা ইমেজ তৈরি হবে, ভার্চুয়াল ইরেক্ট এন্ড ইকুয়াল টু দ্য লেংথ অফ অবজেক্ট হবে। মন থাকবে? না থাকার তো কোনো কারণ নেই, তোমরা তো ট্যালেন্ট, তোমরা তো এগুলো পারো, একটু চিন্তা করলেই পারবা। মাঝখানে 17 মাস স্কুল কলেজ বন্ধ ছিল না, 17 মাস স্কুল কলেজ বন্ধ থাকার কারণে তোমাদের ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই যে তোমরা এখানে এই যে 4600 জন একসাথে যুক্ত হয়েছ, এই 4600 জন তোমরা যদি রেজাল্ট সবাই ভালো করো, তো দেশের তো উন্নতি হবে না? তো তোমরা এই 4600 জন একটু ভালো মতন
মানে আমার এখানে 4600 আছে, পরীক্ষা তো দিবে 14 লক্ষ, সেই হিসাবে পার্সেন্টেজ অনেক কম, কিন্তু তোমরা একসাথে ভালো করলেই তো হবে। এই যে দেখো বইয়ের মধ্যে যে লেখা আছে, এই যে 224 নম্বর পৃষ্ঠা, এই চিত্রটা, এই পৃষ্ঠা, এটার মানে কি? এটার মানে হচ্ছে সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন হয়। এই যে চিত্রটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তুমি ডান হাত দিয়ে যদি কোনো কাজ করো, তুমি আয়নার দিকে তাকায় দেখবা মনে হচ্ছে তোমার বিম্বটা বাম হাত দিয়ে কিছু করতেছে। এখন তুমি যদি একটু চিন্তা করো, আয়নায় তুমি যদি তোমার বইটাকে দেখো, তুমি যদি পড়াটা দেখতে পাও, তুমি যদি আয়নায় দেখো, আয়নায় বইয়ের লেখাগুলো দেখো, দেখবে যে উল্টায় গেছে। এই যে উল্টায় যাওয়াটাকে, এটাকে শুদ্ধ ভাষায় বলা হচ্ছে পার্শ্ব পরিবর্তন। এবং এই পার্শ্ব পরিবর্তনগুলা ইংলিশ কোন কোন অ্যালফাবেটে হয় না, এটাও সামটাইমস এমসিকিউ কোয়েশ্চেন থাকে, যে ইংলিশ কোন কোন অ্যালফাবেটের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হয় না। যেমন ধরো ইংলিশের ক্ষেত্রে এই যে এ, পার্শ্ব পরিবর্তন বোঝা যাবে না। তারপরে হচ্ছে গিয়ে এইচ, বোঝা যাবে না। হ্যাঁ, আই বোঝা যাবে না। এম, হ্যাঁ, তারপরে দেখো ও, তারপরে হচ্ছে টি, ইউ, ভি, তারপর ডাব্লিউ, এক্স, ওয়াই। এই অ্যালফাবেট গুলাকে এখানে যেমন দেখা যাচ্ছে, ওই পার্শ্ব পরিবর্তন করলে একই রকম দেখা যাবে। মনে থাকবে? একদম সোজা। মানে এই অ্যালফাবেট গুলাকে তুমি আয়নাতে যদি দেখো, তাই দেখবা এখানে যা দেখতেছো। সুতরাং এই অ্যালফাবেট গুলোর সাধারণত কোনো পার্শ্ব পরিবর্তন হয় না। যদি এমসিকিউ করে, একটু ঠান্ডা মাথায় বুঝে নিও, কোনো ব্যাপার না। আচ্ছা, এইবার আসি, তাহলে স্যার বলেন তো, এটা বাদ, এখন অঙ্কের মধ্যে যদি মানে অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে আমি কিভাবে করব? অঙ্ক পরীক্ষায় আসার আগে তোমরা কয়েকটা মূলনীতি মাথায় রাখো, কয়েকটা মূলনীতি। তুমি যখনই মনে রাখবা, অলওয়েজ, যদি ভি এর মান, ভি ভি এর মান যদি প্লাস হয়, প্লিজ মাথায় রেখো, এই বিম্বটা, বিম্ব, এই বিম্ব অলওয়েজ বাস্তব হবে, আই মিন রিয়েল ইমেজ হবে, মানে সৎ বিম্ব হবে, সৎ। এই কথাটা একটু মাথায় রেখো, বিম্ব সৎ হবে। যদি ভি এর মান মাইনাস হয়, ভি এর মান মাইনাস হয়, তাহলে বিম্ব অসৎ হবে, অসৎ। এটাকে বলা হয় ভার্চুয়াল। ভার্চুয়াল কখন হবে? যখন প্রতিফলিত রশ্মি দুইটা মিলবে না, মনে হবে মিলেছে কিন্তু অ্যাকচুয়ালি মিলে নাই, মনে হচ্ছে মিলবে, এটা হচ্ছে অসৎ বিম্ব, ভার্চুয়াল ইমেজ, অবাস্তব বিম্ব। যখন এফ এর মান প্লাস, তখন প্লিজ মনে রাখবা যে আয়নাটা, এই আয়নাটা এটা হচ্ছে অবতল আয়না। যখন এফ এর মান মাইনাস, তখন এই আয়নাটা উত্তল আয়না। অবতল মানে কি? কনকেভ। উত্তল মানে কি? কনভেক্স, তাই না? আচ্ছা, আবার মনে রাখবা, যদি এম এর মান ইকুয়াল টু 1 হয়, তাহলে কি হবে? বস্তু যতটুকু, বিম্ব ততটুকু, সমান সমান। তার মানে বস্তুর দৈর্ঘ্য, হ্যাঁ, ইজ ইকুয়াল টু বিম্বের দৈর্ঘ্য। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে বোঝার বিষয়। এম এর মান কোনোভাবে যদি 1 এর বড় হয়, প্লিজ মনে রাখবা বিম্ব বস্তুর চাইতে বড় হয়েছে। সেটা কতটুকু হয়েছে? 1.2, 1.5, 2, 3, 1.23, whatever the number is, this is greater than 1, this is greater than 1, just remember। তার মানে বিম্ব, এই বিম্ব, এই বিম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, এইটা বড় হবে কার চাইতে? বস্তুর দৈর্ঘ্যের চাইতে। এটা হচ্ছে কমন, একদম কমন। আর এম এর মান 1 এর চেয়ে কম হবে যখন বিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের চাইতে ছোট হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ পারার প্রিন্সিপাল। বাস, এখন তোমার প্রশ্ন যেমন ভাবেই দেখ, যেভাবেই কোয়েশ্চেনটা করুক, ইউ ক্যান ফাইন্ড that what is the correlation between the v, u and f. Just remember, v, u means বিম্বের বস্তুর দূরত্ব, এবং অলওয়েজ রিমেম্বার u এর মান কখনোই কখনোই মাইনাস হবে না, বস্তুর দৈর্ঘ্য কখনোই মাইনাস হবে না, u will never be minus. প্লিজ রিমেম্বার, v can be minus. এখন কেমনে হয় স্যার একটু বুঝান। আচ্ছা বুঝাই।
এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখো। সুতরাং থ্যাংক ইউ, ব্লার দেখানোর কথা না। আচ্ছা, ফাইন। আমি এখানে আরেকজন, তুমি বললে না আগের যে ফিজিক্স বইটা ছিল, আগের সেই ফিজিক্স বইয়ে কয়েকটা প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো এখনকার ফিজিক্স বইয়ে ওইরকম ভাবে উল্লেখ করা নাই। আগের ফিজিক্স বইয়ে প্রমাণ ছিল যে বস্তু যতটুকুই হোক, সে যদি তার সম্পূর্ণ বিম্ব দেখতে চায় তাহলে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক আয়না লাগবে। একটা বস্তুর দৈর্ঘ্য যদি 6 ফিট হয়, তাহলে সে তার সম্পূর্ণ বিম্ব দেখার জন্য 3 ফিট আয়না আয়না হলেই হবে। আগের ফিজিক্স বই এইটাও প্রমাণ ছিল যে একটা আয়নাকে আমি যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরাই, সেটা 5 ডিগ্রি, 4 ডিগ্রি, 10 ডিগ্রি যাই হোক, তাহলে প্রতিফলিত রশ্মিটা 2 থিটা কোণে ঘুরে যাবে। এটাও প্রুফ করা যায়, কিন্তু এইবারের সিলেবাসে বা এই বইটাতে এখন এটা অনুপস্থিত, স্যাডলি। এখন এটা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটুকু মনে থাকবে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা আমাদের প্রিন্সিপাল, হ্যাঁ। আচ্ছা, এখন এই জায়গাটুকু যদি মনে থাকে তাহলে আমি কয়েকটা অঙ্কের দিকে চাই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। যেমন মনে করো বলা হইলো এরকম একটা ম্যাথ, ধরো খুব সহজ জিনিস, যে একটা ফাঁপা গোলকের পরিধি, ধরো একটা ফাঁপা গোলকের পরিধি কত, 50.2656 সেন্টিমিটার, পরিধি পরিধি 50.2656 সেন্টিমিটার। ধরো এটা একটা তোমাদের এমসিকিউ এর কোয়েশ্চেন। তখন বলা হইলো যে এর ফোকাস দূরত্ব কত। আর তুমি কি করবা, তোমার কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে এই যে একটা ফাঁপা গোলক, এই ফাঁপা গোলকের পরিধি দেওয়া আছে, তাহলে নিঃসন্দেহে এই ফাঁপা গোলকের ব্যাসার্ধটা আমি জানবো। কেন? কারণ আমি পরিধির সূত্র জানি 2πr। আর আমি যদি আর জানি, তাহলে আর এর অর্ধেক হচ্ছে ফোকাস। তার মানে এইটা হচ্ছে আমার আর, পিসি হচ্ছে আর, আর আমার এই এফপি হচ্ছে ফোকাস দূরত্ব। তোমাদের পরীক্ষায় যদি এমসিকিউতে এমন কোয়েশ্চেন থাকে যে একটি ফাঁপা গোলকের পরিধি এত, তাহলে এই গোলক দিয়ে যে অবতল দর্পণ বানানো যাবে তার ফোকাস দূরত্ব কত, তখন তুমি সুন্দর মতো লিখবা যে 2πr যদি 50.2656 সেন্টিমিটার হয়, তাহলে আর এর মান হচ্ছে খুব সহজ 50.2656 ডিভাইডেড বাই 2π। এখন আমি কি চাই? আমি এফ এর মান চাই। এটাকে আমি আরো এফ এর মান চাইলে আমাকে হাফ দিয়ে করতে হবে। তার মানে আর যদি এত হয়, তাহলে এফ এর মান হচ্ছে আবার হাফ দিয়ে গুণ, তাহলে নিচে হবে 4π 50.2656। খুব কমন জিনিস, ক্যালকুলেটর লাগবে। তাহলে যদি এইটাই হয়, তাহলে অ্যারাউন্ড এই এফ এর মান গিয়ে দাঁড়াতে পারে এরকম যে 4.48 সেন্টিমিটার। এটা এমসিকিউর কোয়েশ্চেন হতে পারে। Ishita binte Orin, please don't actually think about the irrelevant comments. এই পাবলিক ফেসবুক লাইভে এরকম হয়, এটা আমাদের দেশের একটা, আমাদের দেশের না পৃথিবীর অন্যান্য জায়গাতেও হয়। কিছু করার নাই, মানে কিছু খারাপ না থাকলে ভালোর মূল্যায়ন হবে না। পৃথিবীতে রাত না থাকলে যেমন দিন কি বোঝা যাইতো না, দুঃখ না থাকলে সুখ এর ফিলিংস পাওয়া যাইতো না, তো এরকম ফেসবুক লাইভে কিছু উদ্ভট, অযাচিত, অবাঞ্ছিত কিছু আইডির কমেন্ট না থাকলে ভালো জিনিসটা বোঝা যেত না। সুতরাং এই ভালো খারাপ নিয়ে চলতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। সুতরাং ভালো খারাপের দরকার আছে। পৃথিবীতে যদি ফেইলার না থাকতো, মানুষ যদি ফেইল না করতো, তা সবাই সাকসেসফুল হইতো, তখন কেউ সাকসেসফুল হইতো না, তখন সবাই একরকম থাকতো। এই জন্য যারা ফেইলার হয় এরাও দেশের সম্পদ। তাদের কারণে যারা সাকসেসফুল হয় এরা নিজেদেরকে সাকসেসফুল বলতে পারে, তা না হলে কেউ সাকসেসফুল বলতে পারতো না। সবাই তো উন্নতি করছে, সবাই উন্নতি, তার মানে কারো লেভেলে এখন সমান, স্ট্রেট সমান, বিষয়টা এরকম হইতো। ঠিক আছে, ওকে। যাই হোক, এরা দুই একটা থাকবে, এদেরকে আমি আসলে দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এদের ব্রেইনটা একটু সামহাউ ম্যানিপুলেটেড। ওরা মনে করে ফেসবুক লাইভ একটা উল্টাপাল্টা কিছু বলে ফেলতে পারলে এরা হচ্ছে খুব পাওয়ারফুল, কিন্তু ওদের আসলে পায়ের নিচে মাটি নেই। এবার আসি, এই যে জিনিসগুলা,
এটা হচ্ছে 2πr এর হিসাব, যে 2πr ইকুয়াল টু এত হইলে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, মনে করেন আরেকটা অঙ্ক যদি দেখাই, মনে করো বলা হইলো, এবার একটু মজার একটা অঙ্ক দেখো, আমার কেন যেন মনে হচ্ছে এটা তোমাদের একটু দেখানো উচিত। যে বলা হইলো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার। দেখো মজাটা কেমন। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার, দর্পণ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। এটা একটু মুছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমার মনে করো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, 9 সেন্টিমিটার। তার মানে আমার কোয়েশ্চেনে দেওয়া আছে যে এফ পি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। আচ্ছা, 9 সেন্টিমিটার। প্রশ্ন করছে দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব তৈরি হবে। দেখো মজাটা কোথায়, তোমাকে কিন্তু আর কিচ্ছু বলে নাই। এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসলে কি ভাববা, আমি তোমাকে ভাবনাটা দেখাই। যে বলা হইলো এই এফ 9 সেন্টিমিটার আর এম এর মান 3। এখানে কি মাইনাস প্লাস কিছু আছে? নাই তো, এম এর মান 3। কিন্তু আমি সূত্র হিসাবে কি জানি, আমি সূত্র হিসাবে জানি এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। খুব খেয়াল করো, তো এম এর মান যদি এখন 3 হয়, মজাটা দেখো, এম এর মান যদি হয় 3, তাহলে 3 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে ভি এর মান কি হবে? তাহলে ভি এর মান হবে মাইনাস 3u। এখন আসো, এটার মানে কি? এটার মানে হচ্ছে বিম্ব এখন অবাস্তব। তার মানে ভি এর মান মাইনাস 3u, এইটা হচ্ছে বিম্ব অবাস্তব। কিন্তু ভি এর মান যদি প্লাস 3u হইতো, তখন তখন তো বিম্ব বাস্তব। এখন তাইলে আমাকে কি করতে হবে? দুই কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। এবার মজাটা খেয়াল করো। মজাটা কি? কোথায় বস্তু রাখলে, কোথায়? তাহলে আমি এখন চিত্রে পড়া যাচ্ছি, আগে অঙ্ক করি। দেখো অঙ্কটা কেমন। অঙ্কটা হচ্ছে এরকম যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। এফ, এখন আমার ভি এর মান একবার -3 একবার +3। এবার দেখো মজাটা কোথায়, আমি এইবার কি করব, এই যে আমি এখন এই যে ভি, আমি একটু দেখি 1/u কি করা যায়, 1/f মাইনাস 1/v। তো এখন আচ্ছা, এখানে আরেকটু খেয়াল করি, যে এখানে যদি আমি হিসাব করি যে ইসের মানটা, ইউর মানটা বাইর করব। ধর আমি শর্ট করে ফেলি এটাকে, এই যে ভি এর মান, এখন যদি আমি +3u চিন্তা করি ইজ ইকুয়াল টু 1/f। খেয়াল করো, আবার এইখানে খেয়াল করো, আমি যদি এখানে লিখি হচ্ছে 1/-3u প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। কেন লিখলাম? তোমাকে এম এর মান মাইনাস বলে দিছে না তো, তুমি ধরে নিছো এম এর মান বলা ছিল 3, তুমি একবার ধরছো প্লাস একবার ধরছো মাইনাস, দেখো তোমার দুই ধরনের মান আসবে। তো এখন যদি তুমি চিন্তা করো, এখানে হচ্ছে 3u, উপরে হচ্ছে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এই যে 4f সমান 3u, এই যে আসতেছে যে 4f সমান 3u, তাহলে ইউর মান কত? এইখানে আসতেছে ইউর মান হচ্ছে 4f/3। এক, এখানে কি আসতেছে, তুমি যদি এখানে 3u কমন নাও, তাহলে এখানে আসতেছে মাইনাস, এখানে আসতেছে +3, দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, 2/3u ইজ ইকুয়াল টু 1/f। তার মানে ইউর মান 2f/3। তাহলে এইখানে ইউর মান হচ্ছে 2f/3। স্যার কেন এরকম হইল? কারণ প্রশ্নে বলছে কোথায় বস্তু রাখলে বিম্ব 3 গুণ হবে। বিম্ব 3 গুণ হবে দুই জায়গায় রাখলে হইতে পারে। এই যে দেখো, কেমনে দেখো, এবার এফ এর মান কত, 9। তুমি যখন প্লাস ধরছো, এই প্লাস ধরছো তখন, আর যখন মাইনাস ধরছো, তো যখন তুমি মাইনাস ধরলা তখন ইউর মান কত আসতেছে, 2f/3। তাহলে ইউর মান যদি 2f/3 হয়, আর যখন প্লাস ধরছিলা ইউর মান আসতেছে 4f/3। এবার হিসাব করো, এফ কত, ওই যে 9। তাহলে এখন 9 দুগুণে 18/3 কত, কত 9 দুগুণে 18/3 হচ্ছে 6 সেন্টিমিটার। আবার 2f হিসাব করো,
9 দুগুণে সরি হ্যাঁ এখানে 12/3, তাহলে এবার কত 4 নং 36, 36/3 কত 12, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে এই দৈর্ঘ্যটা যদি 9 সেন্টিমিটার হয় তাহলে 3 গুণ বিবর্ধিত বিম্ব আমি দুই জায়গায় বসাইলে পাবো। এক হচ্ছে 12 সেন্টিমিটার, তো এটা 9। এখন তুমি হিসাব করো যে না 4 12 36, 12.6 দাঁড়াও, একটা হচ্ছে আমি ভি এর মান হচ্ছে 36, হ্যাঁ 12 সেন্টিমিটার, আর ইউর মান হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমি যদি হিসাব করি যে এফ হচ্ছে 9, তার মানে 6 হবে এইখানে বসাইলে, এখানে বসাইলে আমি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবো, আর ওটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখন ইউর মান দ্বারা আমি কি কোনো ভুল করলাম? ভুল তো করার কথা না। 1/v 3u হিসাব করছি, তাহলে 1 প্লাস 3, তাহলে 4f/3, 4f/3, 3u, তাহলে ইউর মান 4f/3, ঠিক আছে। 4 নং 36/3 হচ্ছে 3 12 36, আর এখানে হচ্ছে 3u হিসাব করলে -1, তাহলে এখানে থাকতেছে 2, 2f/3, ঠিক আছে। তো 2f/3 হচ্ছে 9 দুগুণে 18/3 6, আর এখানে হচ্ছে ইউর মান 12 সেন্টিমিটার, তার মানে এখানেও সম্ভব। তার মানে এইখানে যদি আমি 12 হয় তাহলে এখান থেকে এখানে হচ্ছে 9, 9 থেকে এখানে হচ্ছে 18, তার মানে 12 সেন্টিমিটার মানে হবে এখানে। অর্থাৎ এই বস্তুর এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এই বস্তুর এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে 12 সেন্টিমিটার। উভয় ক্ষেত্রে আমি বিবর্ধিত বিম্ব পাবো কত গুণ? 3 গুণ। তার মানে এই এম এর মান 3, এটা বহাল থাকবে। বোঝা গেল? কঠিন লাগছে? কঠিন তো লাগার কথা না। এবং এই ইকুয়েশনটা মানে আমি ধরো হচ্ছে যে অতিরিক্ত তাড়াতাড়ি করলে ভুল হইতে পারে, কিন্তু এই অঙ্কগুলা সোজা, কিন্তু আমার মনে হয় না ভুল হয়েছে, হিসাব সহজ। এখন এম এর মান যে -v/u, তুমি যে হিসাব করছো, এই যে ভি এর মান -3u, তখন বিম্বটা অবাস্তব হবে। এখন তুমি হিসাব করো, এখানে যদি বস্তু থাকে, হিসাব করে দেখো, এখানে বস্তু থাকলে বিম্ব এখানে হবে, আর এখানে বস্তু থাকলে বিম্ব এখানে হবে। উভয় ক্ষেত্রে 9 সেন্টিমিটার ফোকাস দূরত্বের এই দর্পণে 6 সেন্টিমিটার দূরে বস্তু রাখলেও 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে, 12 সেন্টিমিটার দূরে রাখলেও 3 গুণ বিবর্ধিত বিম্ব তৈরি হবে। ডান? মিম? কচি মাংস গাড়ি থেকে মিম, ঠিক আছে? ঠিক থাকার কথা, ঠিক না থাকার কথাই না। গেল। এখন এটাতে গেল একটা ছোট অঙ্ক। যদি তোমাদের পরীক্ষায় তোমরা যদি একটা অঙ্ক বুঝে যাও, মানে একবার যদি সিস্টেমটা বোঝো, তাহলে বাকি কোনো অঙ্ক বুঝতে তোমাদের প্রবলেম হওয়ার কথা না, একদমই কথা না। যেমন ধরো তোমাদেরকে যদি আমি এখন বলি যে আরেকটা অঙ্ক, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। যেমন ধরো, দেখো কেমন মজাটা, যে এটা একটা অবতল দর্পণ, আমি এবার হাতে আঁকালাম টাইম কমানোর জন্য। ধরো এটা সি, আর এটা হচ্ছে এফ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই রকম, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার তোমার কাছে দেওয়া, তুমি ধৈরেই নিবা যে এফ ইকুয়ালস টু +10 সেন্টিমিটার, কোনো কথা নাই, কারণ উত্তল হইলে এটা মাইনাস হইতো। দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তার মানে ইউর মান 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, দূরে 4 সেন্টিমিটার বস্তু স্থাপন করলে রৈখিক বিবর্ধন এবং বিম্বের দৈর্ঘ্য কত? এইবার 10 সেন্টিমিটার ফোকাস, তাহলে এবার আমাকে বলো এইখানে বস্তুটা রাখা হয়েছে কোথায়? সি এর উপরে, তাই না? তো সি এর উপরে বস্তু রাখলে বিম্ব কেমন হবে? সি এর উপরেই হবে, তবে উল্টা হবে, এটা আমরা জানি। কেমনে? কারণ আমরা এগুলো অঙ্কগুলো করছি। কিন্তু আমাকে এখন যদি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে বলে, এখন বলছে যে 4 সেন্টিমিটার বস্তু, তার মানে এল অফ ও ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এবার তোমাকে এই অঙ্কটা আমি কেন করাচ্ছি তার একটা কারণ আছে। দেখো আমরা কি বের করবো, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ये हमको पता है, एफ ইউ। তো এখন এফ আর ইউ আমি জানি, আমার লাগবে ভি।
তার মানে এই 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। খুব সোজা, 1/f কত রে? 1/10 মাইনাস 1/20। তাহলে এই 10 আর 20 গেলে কত হবে? 22 মাইনাস 1, এটা হচ্ছে 1/20। এই যে 1/v এর মান 1/20, তার মানে প্লিজ মাথা রাখবা এই v এর মান 20 সেন্টিমিটার। এখন তোমরা আমারে বলো, এই যে v এর মান 20 সেন্টিমিটার আসছে, এই মানটা প্লাস না মাইনাস? এখানে কি মান আসবে এটা তো তুমি জানো না। এখানে প্লাসও আসতে পারে, মাইনাস আসতে পারে, কিন্তু তোমার মান কি আসছে? প্লাস। যখনই তুমি বুঝলা v এর মান প্লাস, তুমি সাথে সাথে বলবা যে v এর মান যেহেতু যেহেতু v ইজ ইকুয়াল টু প্লাস 20 সেন্টিমিটার, তার মানে আমি একদম সোজা বলবো বিম্ব সদ বা বিম্ব বাস্তব। এটা হচ্ছে আমার প্রথম সিদ্ধান্ত, এবং দিস ইজ রাইট। বিম্ব বাস্তব। এখন এম এর মান আসি, তাইলে এম এর মান মাইনাস ভি বাই ইউ। প্লিজ খেয়াল করো, মাইনাস ভি বাই ইউ, এটা তো তোমার সূত্র, তুমি এখানে মাইনাস দিবাই। এখন মাইনাস দেওয়ার পর কি আসে? মাইনাস দেওয়ার পর আসতেছে এম ইকুয়াল টু মাইনাস ভি এর মান তো অটোমেটিক্যালি প্লাস আসছে, তাহলে তুমি ভি এর মান 20, ইউর মান দিলে যে 10, এটা তো তোমার কোয়েশ্চেনে বলে দিছে, তাহলে এই মানটা কত? -2। এই মান -2। এখন তুমি যে এম এর মান মাইনাস পাইছো, এটাতেও তোমার কোনো হাত নাই, কিন্তু তুমি কত পাইছো? মাইনাস। তুমি যে এখন এম এর মান মাইনাস পাইছো, এইটার মানে কি? এটার মানে এই বিম্বটা হবে উল্টা, লক্ষ্য বস্তুর সাপেক্ষে উল্টা। তুমি কিন্তু চিত্রই আঁকাও নাই, কিন্তু তুমি বলে দিতে পারবা এম এর মান কত? -2। বাট দিস ইজ মাইনাস গিভেন, মাইনাস, ইটস অলরেডি হিয়ার। যেহেতু এখানে -2 আসছে, তুমি এখন বলবা যে বিম্ব হচ্ছে লক্ষ্য বস্তুর সাপেক্ষে উল্টা। তার মানে বিম্ব, এই বিম্ব এই লক্ষ্য বস্তুর সাপেক্ষে কি? উল্টা। এটা হচ্ছে তোমার সেকেন্ড সিদ্ধান্ত। এইবার তুমি কি বের করতে চাও? এল আই বের করতে চাও। এখন তুমি লিখবা যে এখন এই এম এর মডুলাস হচ্ছে এল অফ আই ডিভাইডেড বাই এল অফ ও। কারণ এখন তোমার ঋণাত্মক মান দিয়ে কোনো লাভ নাই। এখন এম এর মান হচ্ছে মডুলাস, তার মানে কি? তার মানে হচ্ছে এই এম এর মান -2, মডুলাসের ভিতরে যত কিছুই থাকে সবগুলোই শেষ পর্যন্ত অঋণাত্মক হয়, তাই না? মডুলাসের মান অঋণাত্মক হয়। তো যদি তোমরা উচ্চতর গণিতে পরম মান পড়ছো না, পরম মান ফাংশন 9.2 তে, ডেফিনেটলি, তো সেক্ষেত্রে এম এর মান এখানে -2, সো আলটিমেটলি এটা কি হবে? 2ই হবে। সো দিস -2 ইজ ইকুয়াল টু এল আই বাই এল ও। তা আমার কি লাগবে? এল ও দেওয়া, এল আই লাগবে। এখন এই এল আই হচ্ছে -2 ইন্টু এল ও, এই -2 পরম মান, তার মানে 2 ইন্টু এল ও। তোমার মাইনাস দিয়ে কোনো কাজ নাই, তার মানে এল নট, এটার মান 4। তার মানে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু 4 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। কাজ শেষ। থ্যাংক ইউ। তার মানে এখানে 20, সরি আমি মিস্টেক করছি, সরি, মিস্টেকটা সংখ্যায় করেছি, এখানে আসলে 20 হওয়ার কথা, তার মানে এখানে -2 হওয়ার কথা, 1 হওয়ার কথা, আমি দুঃখিত। আমি এখানে কেন যে 10 ধরে ফেলছিলাম, এটা 20 হবে, -1, কিন্তু সব ঠিক আছে, মাইনাস লক্ষ্যবস্তু, তার মানে এটা যদি -2 হয় -1, এটা হবে 1, তার মানে এল ও হচ্ছে 4 সেন্টিমিটার হবে। দুঃখিত, এটা 4 সেন্টিমিটার হবে, কারণ আমি ভুলে গেছিলাম, আমি হচ্ছে চিত্রের দিকে তাকাইনি। তো এই বিম্বটা আসলে এইখানে হবে। এখন সব ঠিকঠাক আছে, যেহেতু এম এর মান মাইনাস, এম এর মান মাইনাস মানে বিম্ব উল্টা হবে, বিম্ব লক্ষ্যবস্তুর উল্টা। আমি ভুলে গেছিলাম, কারণ এই অঙ্কটা আমি যখন ইউটিউবে করাইছিলাম, তখন এই যে ইউর মানটা আসলে আমি এখানে দেখতেছিলাম 20, বাট মিস্টেকেনলি আমি এখানে 10 বসায় ফেলছি। সরি, এই 10 আসলে এফ হবে না, এটা হবে 20। দুঃখিত। আচ্ছা, তার মানে মানে আমার এখানে 20 দিলেই সব হিসাব ঠিক আছে, বাট আমি এক্সপ্লেনেশন যা দিয়েছি দ্যাট ইজ রাইট। সো
ভি এর মান আমি +20 পেয়েছি, 20 ইউর মান 20, এই যে এখানে দেওয়া ছিল। এই মাইনাস মানটা আমার সূত্রের মাইনাস, কিন্তু আমার ভি এর মান যা আসছে এটাও 20 ছিল। সো আমি মান বসায় দেখলাম এখানে মাইনাস আসছে। এই মাইনাসের অর্থ হচ্ছে বিম্ব, ভি এর মান মাইনাসের অর্থ হচ্ছে বিম্ব কি, মানে এটা হচ্ছে ভি এর মান প্লাস হচ্ছে বিম্ব সদ মানে বাস্তব, আর এম এর মান মাইনাস হচ্ছে বিম্ব উল্টা। সুতরাং এখানে যে ব্যাখ্যা আর এখানে যে ব্যাখ্যা দুইটাই রাইট। এখন আমি যদি এই চিত্রটাকে আঁকাইতাম তাহলে কি হইতো? এই চিত্রটাকে আঁকাইলে কি হইতো? এরকম হইতো যে, ধরো আমি যদি একটা ইমাজিনারি চিন্তা করি যে এটা হচ্ছে আমার সি, আর এই হচ্ছে আমার অবতল দর্পণ। তো অবতল দর্পণে কি হচ্ছে? এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার বস্তু আছে। তো কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল। তো প্রধান অক্ষের সমান্তরাল যদি যায়, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল গেলে প্রধান ফোকাস দিয়ে আসে। তো এটা আসলে এটা এখানে হবে অ্যাকচুয়ালি প্রধান ফোকাস দিয়ে আসে। তোমরা যখন এটা করবা জ্যামিতির দিয়ে করবা যেন একেবারে নিখুঁত হয়। গেল? তো যখনই যাবে তখন তোমরা প্লিজ মনে রাখবা 3টা রশ্মি বের হবে, 3টা। এই চিত্রটা আমি তোমাদেরকে একটু বড় করে ব্যাখ্যা করে দেই। ওকে, মোহাম্মদ ফারদিন 1 × 10 দিছি না তো, দিস ইজ নট 1 × 10, দিস ইজ এল নট। এই যে এল নট, এটা 10 না, দুঃখিত, আমার লেখাটাতে এরকম মনে হচ্ছে 1 × এল নট। এই এল নট মানে অবজেক্ট, লেংথ অফ অবজেক্ট, এই যে এটা 4, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। জিনিস ঠিক আছে, শুধু আমার ইনপুট দেওয়ার সময় মিস্টেক হয়ে গেছে। ওকে, ডান। এখন এটাকে আমি একটু মুছে দেই। একটু খেয়াল করো, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি যে সামহাউ পরীক্ষায় যখন চিত্র আঁকতে হবে তোমরা একটু বেশি পরিমাণে অ্যাটেন্টিভ থাকবা। এবং এই যে এইটাই হচ্ছে পরীক্ষার একটা মূল লক্ষ্য। এই যে আমি যেমন মিস্টেক করে ফেললাম না, এই মিস্টেকটা হচ্ছে সামটাইমস ধরা যায় না পরীক্ষার হলে। এইটাই হচ্ছে মানুষ পরীক্ষা করে যে একটা শর্ট টাইমে বড় একটা জিনিস, আননোন একটা জিনিস দিয়ে কে কতটুক রাইটলি লিখতে পারে। তো দেখো, এই যে আমি যেরকম ভুল করে ফেলছি, এরকম ভুল যদি পরীক্ষার হলে করে ফেলো সামহাউ, তখন কি হইতে পারে? আপাত দৃষ্টিতে মন বলতেছে যে হ্যাঁ রাইট রাইট, অঙ্ক ঠিক আছে, কিন্তু ওই যে একবার 10-এর জায়গায় 20 হয়ে গেলে পরের সমস্ত রেজাল্ট গুলো উল্টাইতে থাকে। এবং এই কারণে পরীক্ষার আগে একটু রিভিশন দেয়া লাগে যে আমি দেখি তো ঠিক ঠিক আছে কিনা। এই বিষয়টাই হচ্ছে এক্সাম, আর কিছু না, এটাই হচ্ছে এক্সাম। এখন কথা হচ্ছে, স্যার এবার একটু বলেন যে পরীক্ষায় কি কাহিনী। বিয়েটা হচ্ছে এরকম, দেখো এই, হ্যাঁ দেখো, তুমি যখন একটা অবতল দর্পণ আঁকাইবা, এই হচ্ছে অবতল দর্পণ। এখন আমি তোমাদেরকে একটু রশ্মি চিত্রটা বুঝাই দিচ্ছি, প্লিজ একটু খেয়াল করো। মনে করো এই দুইটা বিন্দুর এটা হচ্ছে মিড লেভেল, হ্যাঁ ধরো। এখন বস্তু ধরো এখানে আছে, ধরো এখানে আছে, তুমি চিত্রটা আঁকাইবা কেমনে আমি তোমাকে সেই ব্যাখ্যাটা দিচ্ছি, একটু মনে রাখো প্লিজ। তো ধরো এই বিন্দুটা হচ্ছে এক্স, এই বিন্দুটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। অবতল দর্পণের সামনে বস্তু রাখা হইলে বিম্ব এদিকেই তৈরি হয়। অবতল দর্পণের ফোকাস দূরত্ব মাইনাস মাইনাস প্লাস, কারণ এটা হচ্ছে আলো যেদিক থেকে যাচ্ছে ফোকাস দূরত্বটা এইদিকে মিলতেছে, তাইলে অবতল দর্পণের ফোকাস দূরত্বটা হচ্ছে প্লাস। তার মানে এফ এর মান অলওয়েজ প্লাস হবে, উত্তলের ক্ষেত্রে মাইনাস হবে। তুমি যখন এই বিন্দুটা আঁকাইবা তখন তোমার প্রথম চিন্তা থাকবে যে ওয়াই থেকে একটা আলোক রশ্মি এই দর্পণের সি বরাবর যাবে, পি বরাবর যাবে, আবার পি বরাবর ফিরে আসবে, প্রথম আলোক রশ্মি। তার মানে ওয়াই এর বিম্ব এই সি পি রেখার কোন অংশে অথবা এর বর্ধিতাংশে গঠিত হবে। তোমার ফার্স্ট লাইন এক্স ওয়াই বিন্দু, এই বিন্দুর ওয়াই থেকে, পাদবিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হবে, আপতিত হওয়ার পর আবার ফিরে আসবে। তার মানে ওয়াই বিন্দুর প্রতিবিম্ব সিপি রেখা, রেখাংশ বা রেখাংশের বিবর্ধিত অংশে মিলিত হবে। এক,
এবার দ্বিতীয়ত কি, এই যে দেখো, তার মানে এরপরে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। এই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন দর্পণে পড়বে তখন কোন বিন্দু দিয়ে আসবে? ফোকাস। এই যে ফোকাস দিয়ে আসবে। তার মানে এটাকে আমি যদি এখন একটু বিবর্ধিত করি, এইরকম হবে। তো বিষয়টা এই রকমের হবে। এই তার মানে এক্স বিন্দু থেকে একটা আলোকরশ্মি এক্স এম পথে আপতিত হয়ে এম এফ পথে প্রতিফলিত হয়েছে, দুইটা আলোকরশ্মি। তৃতীয় আলোকরশ্মিটা কি? এই যে প্রধান ফোকাস, এই প্রধান ফোকাস দিয়ে পড়বে, প্রধান ফোকাস দিয়ে পড়লো, এম প্রাইম পথে আপতিত হলো। প্রতিফলনের সময় কি হবে? এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হবে। তার মানে এটা যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়, তাহলে আপাত দৃষ্টিতে, আমি তো বোর্ডে আঁকাচ্ছি, এই রকমের হবে। অর্থাৎ এই বিন্দুটা এই পথে ফিরে আসবে। তো ধরো আমি এটাকে এম জেড ধরতেছি। এখন তুমি মাথায় রাখো এই বিন্দুটা হচ্ছে কার প্রতিবিম্ব? এই এক্স এর প্রতিবিম্ব এক্স প্রাইম। তাহলে ওয়াই এর প্রতিবিম্ব কোথায় হবে? ওয়াই এর প্রতিবিম্ব হবে সি এর বর্ধিতাংশের উপরে। তার মানে এই যে বর্ধিতাংশের উপরে। তার মানে এখন এই বিম্বটা হবে এইখানে। এই এই হচ্ছে বিম্ব। তার মানে এইখানে হচ্ছে বিম্ব। তাহলে এই যে ওয়াই, এই ওয়াই এর প্রতিবিম্ব ওয়াই প্রাইম, এই বিন্দুটা। তোমরা পরীক্ষার হলে আঁকানোর সময় প্লিজ এই তিনটা জিনিস মনে রাখবা। কি কি মনে রাখবা? আবার বলি, প্রধান এই বস্তু যেটা রাখছো, বস্তুর কোণ থেকে আপতিত হবে। আমি এবার প্রধান অক্ষ না দেখাই। এই যে দেখো, পাদবিন্দু থেকে একটা আলোকরশ্মি আপতিত হবে, এই পথেই ফিরে আসবে। এক, এটা এক নাম্বারটা। দুই নাম্বার, প্রধান অক্ষের সমান্তরাল যাবে, প্রধান ফোকাস দিয়ে আসবে, দুই নাম্বারটা। তিন নাম্বারটা, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। টোটাল আলোকরশ্মি তিনটা। কয়টা? তিনটা। প্লিজ রিমেম্বার। একটা হচ্ছে পাদবিন্দু থেকে একটা, আর এটা হচ্ছে এক নাম্বার। শীর্ষবিন্দু থেকে দুই নাম্বার, আর এটা হচ্ছে তিন নাম্বার। এই তিনটা আলোকরশ্মি মিলে এই ঘটনাটা ঘটাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। লিনাত ইসলাম আইডি থেকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস। যারা একটু ধরো একটু ধৈর্য ধরার চেষ্টা করছো, এখানে তো আসলে আমি একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য বা একটা জিনিসকে পড়ার জন্য একটা টাইম তো লাগে, একটা জিনিস বোঝানোর জন্য একটু সময় লাগে। যেহেতু আমি মৌখিকভাবে বা ওরাল কমিউনিকেশন করছি, যদি অ্যানিমেশন দিয়ে হইতো তাহলে জিনিসটা আরো সহজ হইতো। এখন পৃথিবী আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, তারপরেও এই বোর্ড ডিজাইনের লেখাপড়া থাকবে। আমি তোমাদের যা দেখাচ্ছি এটা হচ্ছে একমাত্রিক। যদি এটা ত্রিমাত্রিক হইতো বা এটাকে যদি ডিজিটালি তোমাদের সামনে আর একটু অ্যানিমেটেড করে ব্যাখ্যা করা যাইতো, যেটা অনেকেই করছে, আরো সহজ হয় জিনিসটা বুঝতে। রিফা জাহান, রিফা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, সো এখন ঘটনা হচ্ছে, তাহলে স্যার উত্তল দর্পণ, তোমরা অনেকে চিন্তা করছো যে উত্তল দর্পণটা তো স্যার পারি না। উত্তল দর্পণ না পারার কারণ কি বলো? এখন তোমরা অনেকেই যারা রুল অফ সিক্স এর কথা বলছো, আমি কিন্তু রুল অফ সিক্স এর ব্যাপারে একটা ভিডিও দিয়েছি অলরেডি, যে 6টা অবস্থানে বস্তু থাকলে বিম্ব কোথায় হবে। অনেকে 1 2 3 4 5 6 ধরে করে, আমি যেভাবে করেছি। অনেকে আবার এই পাশ থেকে ধরে 1 2 3 4 5 6, তখন 8 থেকে বাদ দেয়, 8 - 1, 8 - 2, এরকম করে। দুইভাবেই করা যায়। এখন মনে করো যদি পরীক্ষায় এরকম আসে যে স্যার উত্তল দর্পণের কি অবস্থা, তো উত্তল দর্পণের অবস্থা হচ্ছে এরকম। তুমি যদি এখানে একটা বিন্দু বা তোমার বক্রতার ব্যাসার্ধ চিন্তা করো, তাহলে তুমি বক্রতার ব্যাসার্ধকে ভাবো। হ্যাঁ, এখন তুমি একটা কি আঁকাবা? দর্পণ আঁকাবা। তো দর্পণ আঁকালে তোমার বিষয়টা হচ্ছে এরকম হবে যে হ্যাঁ, এই হচ্ছে দর্পণ, রাইট? এটা অবশ্যই জ্যামিতি বক্সের দিয়ে তোমাদের করতে হবে। তোমরা কিন্তু আবার এটাকে ইসে করো না, মিস্টেক করো না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার দর্পণ। সো এখন আমি এটাকে সমান করে যোগ করব। এটা হচ্ছে আমার দর্পণের মেরু,
এটা হচ্ছে পি, কিন্তু ঘটনা হচ্ছে এবার কোথায়? এবার হচ্ছে ঘটনা ওই পাশে ঘটবে, তার মানে এটা হবে এই পাশে। হইলো? তার মানে বিম্বটা আঁকানোর জন্য দর্পণটাকে এইভাবে চিন্তা করতে হবে। এখন তুমি আমাকে বলো, স্যার উত্তল দর্পণের তো এই পাশের হিসাব না, হিসাব ওই পাশে। তো এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে স্যার এইটার মধ্যবিন্দু কোনটা, ধরো এটার মধ্যবিন্দু এইখানে, কিন্তু এইখানে তো কোনো বিন্দু নাই। এখন যদি কেউ বলে যে এইটা হচ্ছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব উত্তল দর্পণ, তুমি প্রথমে চিন্তা করে রাখবা f ইকুয়ালস টু -10। ফার্স্ট চিন্তা এটা। এবার যদি বলে যে বস্তু 12 সেন্টিমিটার দূরে আছে, তখন তো এখানকার যে ডিস্টেন্স, এইটার সমান ডিস্টেন্সের চাইতে একটু দূরে বস্তু থাকবে। ধরো বস্তুটা হচ্ছে এইখানে, এইখানে বস্তু, এই হচ্ছে বস্তু। এখন এখানে যদি বস্তু থাকে, তাহলে এখন কয়টা রশ্মিচিত্র আঁকাবো? 3টা। কেমনে? আমি ধরি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই ওয়াই বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হবে এবং ঠিক ওইভাবে প্রতিফলিত হবে। এটা কোন বিন্দুতে আপতিত হয়েছে? পি বিন্দুতে। এই পি বিন্দুটাকে বাইরে বর্ধিতাংশের সাথে সি এর সাথে মিলিত করতে হবে। চিন্তা করছি আমি। তাহলে ওয়াই বিন্দুর যে প্রতিবিম্ব, এটা এই পিসি এর কোন একটা অংশে হবে। কোন অংশে হবে? ওই এক্স বিন্দুর প্রতিবিম্ব আগে ভাবি। তো এক্স এর প্রতিবিম্বটা হচ্ছে এরকম যে এক্স এর এই যে প্রধান অক্ষের সমান্তরাল, এটা এইখানে পড়ার পরে এমন ভাবে প্রতিফলিত হবে, মনে হবে যেন এফ থেকে যাচ্ছে। এবার এফ থেকে যাবে, তো ধরো এই যে এফ, এই যে এফ, এখানে কিন্তু তোমরা একটু ডট ডট দিবা, এটার আবার সোজা মিলে দিও না। এই যে এফ, এই এফ থেকে যাবে, গেল এক। আরেকটা কোনটা? সি দিয়ে লাগবে, সি। তাহলে সি দিয়ে যদি লাগে, এই যে একেবারে সি বরাবর, এই যে দেখছো, তার মানে এইখান থেকে সোজা দাগ দিবা ঠিকই, কিন্তু এইখানে এসে দাগ দিবা ডট ডট, এই যে ডট ডট। তুমি যখন এই ডট ডট দাগটা দিবা, প্লিজ মাথায় রেখো এখন বিম্বটা কোথায়? এই যে এখানে হবে, এইখানে। এখন এই বিম্বটাকে আঁকাইতে গেলে কি করতে হবে? এই যে বিম্বটা হবে সোজা, সোজা বিম্ব। তাহলে এই ওয়াই এর প্রতিবিম্ব এই যে ওয়াই প্রাইম, আর এই এক্স এর বিম্ব এই যে এক্স প্রাইম। ক্লিয়ার? 100% ক্লিয়ার। এটা ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নাই। এখন স্যার এটারে যদি আমি ম্যাথমেটিক্যালি দেখতাম তাহলে কি হইতো? আপনি তো বললেন যে এই দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে আমি তো ধরেই রাখছি যে এফ এর মান হচ্ছে -10 সেন্টিমিটার। তারপর আপনি কি বললেন? যে বস্তু রাখছি কোথায়? 12 সেন্টিমিটার দূরে। তো এই যে ইউর মান, এই ইউর মান হবে 12 সেন্টিমিটার। এখানে কোনো মাইনাস দেওয়া যাবে না, ইউর মান মাইনাস হবে না। তাহলে এখানে টোটাল আলো কয়টা? এই আলোর ডিরেকশন দেখাইতে হবে। এই যে আলো এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এই যে আলো এমনে যাচ্ছে, ওমনে যাচ্ছে। আর এই দুইটা রশ্মিকে মিলাইতে হবে ডট ডট দিয়ে। মিস্টেক করো না। ওকে? ওকে, এখন তুমি মিলাও। কেমনে সূত্র? তাহলে এই সূত্রটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু 1/v। আচ্ছা, এটাকে ওই পাশে রাখি। 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাই তো? আমার কি লাগবে? v লাগবে। দেখি v কোথায় হয়। তাইলে 1/v হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f কত? -10। এই যে -10 মাইনাস 1/u কত? 12। এই হচ্ছে 12। তাহলে 12 আর 10 এর লসাগু কত হবে? 60। তাহলে এই যে 60 হিসাবটা হবে এখানে। এবার দেখো, এটা -6 আর এটা হচ্ছে -5। তাহলে কত দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে -11/60। অর্থাৎ v এর মান হচ্ছে -60/11। এখন এই 60/11টা কত? 60 ডিভাইডেড বাই 11 হচ্ছে 5.45। তার মানে এই v এর মান -5.45 সেন্টিমিটার। এবার মিলাই দেখো, মাইনাস কেন?
কারণ হচ্ছে এই যে মাইনাস, বস্তুর দূরত্ব কোথায় ধরছিলাম প্লাস, তাহলে বস্তুর দূরত্ব যদি ওই দিকে +12 সেন্টিমিটার হয়, এই যে বিম্বের দূরত্ব এই পাশে -5.45, এটা মিলবেই। তার মানে এখন আমি কি বের করব? আমি এখন এম বের করব। তো এম এর মান কত? এম এর মান হচ্ছে এই যে -v/u। এম এর সূত্র কিন্তু -v/u। এখন তুমি এম হিসাব করো। এম হিসাব করবে এরকম যে এটা তো মাইনাস আছেই, ভি এর মান আবার মাইনাস, তাহলে -5.45 ডিভাইডেড বাই ইউর মান হচ্ছে 12, এই হচ্ছে 12। এবার দেখো এম এর মান কি আসবে। এম এর মান কি আসবে ডিভাইডেড বাই 12, এম এর মান আসবে 0.45। তার মানে এটা হচ্ছে +0.45। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে বি এর মান মাইনাস, তার মানে বিম্ব অবাস্তব, বিম্ব অসৎ, দিস ইজ ভার্চুয়াল। এম এর মান আসছে প্লাস, তার মানে কি? তার মানে হচ্ছে বিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে সোজা। আবার এম এর মান আসছে 0.45, যেটা একের কম। তার মানে এই যে এটা একের কম, তার মানে বিম্ব লক্ষ্যবস্তুর চাইতে ছোট। তার মানে এখানে খর্বিত বিম্ব হয়েছে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। এই যে এই মুহূর্তে যারা ক্লাস করছো, এই যে 3600 জন এখনো ক্লাস করছো, আমি 1 ঘন্টা 9 মিনিট 10 মিনিট ধরে পড়াচ্ছি। এই 3600 জন স্টুডেন্ট আমার কাছে মনে হচ্ছে এরা পারফেক্ট, পড়াশোনা করার জন্য ক্লাস করে। তা নাহলে এই রাত 10টার সময়, এই রাত 10টা 10 বাজে পাবলিক লাইভ ক্লাস করাচ্ছি, পড়াইতেছি। তোমরা যে এই যে 3600 জন একসাথে যুক্ত হয়েছে, তোমাদের নিঃসন্দেহে লেখাপড়ার প্রতি ভালোবাসা আছে। তা না হইলে এটা সম্ভব না। ফেসবুক লাইভে ক্লাস করানোর জন্য কেউ তোমাকে মারতেছে? সুতরাং তোমাদের লেখাপড়ার প্রতি আকর্ষণ আছে। এই কারণে ওই যে লাস্টে গিয়ে যতটুকু ঠেকে, ওইটা হচ্ছে ওই যে জেলে জাল মারে না, জাল মারার পর লাস্টে গিয়ে জালের মধ্যে যতটুকু আসে, এটা হচ্ছে তার প্রাপ্তি। তো ওই যে প্রথম প্রথম যারা ছিল, আসছে একটু দুষ্টু মিষ্টি কথা বলছে, ওরা এরকম দুষ্টু মিষ্টি করবে, লাস্ট মোমেন্টে এসে তোমাদেরকেই পাওয়া যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, সো এখানে যারা আছো এই মুহূর্তে, দিস পিপল আর রিয়েলি গুড। মাই ডিয়ার পিপল, আই এম রিকোয়েস্টিং ইউ অল। জীবন একটাই, তাই না? এই জীবনে একটু দুষ্টু মিষ্টি করবো আমরা, কিন্তু দিন শেষে আমাদের প্রাপ্তির খাতা খুঁজতে হবে। আমি যা পড়াইলাম, আমার বিশ্বাস এত শর্ট করে আমি আমার তরফ থেকে আর কি ব্যাখ্যা দিব। তবে এই চ্যাপ্টার কেউ যদি আমাকে বলে 5 ঘন্টা পড়াইতে, আমি 5 ঘন্টা পড়াইতে পারবো। মনে করো আমি 50টা অঙ্ক করাইলাম, প্রতিটা অঙ্ক 10 মিনিট করে, কিন্তু ওই 50টা অঙ্ক সব গোল করলে 2 রকমের অঙ্ক হবে। এক উত্তল দর্পণ, উত্তল দর্পণ রিলেটেড যা কিছু আছে সব। আরেক হচ্ছে অবতল দর্পণ। জাস্ট রিমেম্বার ওয়ান থিং, whenever you take the value of f in case of convex lens or convex mirror, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে, think this is minus। এটা না ধরলেই কিন্তু অঙ্কটা হবে না। আর অবশ্যই পরীক্ষার খাতায় আমি একটু আগে যে অঙ্ক করছি, আমার মতন ভুল করা যাবে না। তোমার মাথায় আছে 20, কিন্তু তুমি লেখা রাখছো 10। যেমন আমার মাথায় ছিল কিন্তু আমি ভি এর মানই লিখবো, কিন্তু টুক করে 10-এর জায়গায় 20 হয়েছে, ওইখানে মান হয়ে গেছে 2, 2 এর পরে ওইখানে হয়ে গেছে 8। বাবারে বাবা, কিন্তু আসলে গ্যাঞ্জাম অন্য জায়গায়। মিস্টার জিল্লুর রহমান আইডি থেকে, আমার প্রাইভেট ব্যাচে আমার লাইভ ক্লাসের চাইতে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে। 5600 জন স্টুডেন্ট আছে এখন, এবং তোমাদের মধ্যে যারা ক্লাস করতে চাও করতে পারো। ইচ্ছা, তোমাদের ইচ্ছা, এটা নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করবে। চাইলে মন চাইলে ক্লাস করবে, না চাইলে কিছু করার নাই। আমি চেষ্টা করছি এই 5600 জন স্টুডেন্টকে সপ্তাহে 4টা ক্লাস দিয়ে, সপ্তাহে 4টা পরীক্ষা দিয়ে, মোটামুটি ভাবে যতটুকু পারি একটা গাইডলাইন দিয়ে এসএসসি 2021টা যেন ওরা শান্তিমতো পার হইতে পারে।
এসএসসি 2021টা পার হইলেই যখন কলেজে উঠবে তখন আরেক দায়িত্ব শুরু হবে, কিন্তু এই বৈতরণীটা পার হওয়ার জন্য আমি একটু চেষ্টা করছি। নভেম্বর 14 তারিখ পরীক্ষা হবে এবং কোয়েশ্চেন হয়ে গেছে, কোয়েশ্চেন রেডি, তোমাদের সামনে খালি টুক করে ফেলায় দিবে। দেখো আজকে কিন্তু অক্টোবরের 1 তারিখ, আর মাত্র 45 দিন আছে, 44 দিন আছে, 44টা দিন। একটু ভাবো, 44 দিনে ওই হায়ার ম্যাথের 4টা চ্যাপ্টার, হায়ার ম্যাথ যাদের আছে, ফিজিক্সের এই 5টা চ্যাপ্টার, 1, 2, গতি, কাজ, ক্ষমতা, শক্তি, আলোর প্রতিফলন, চলতরিৎ। কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখবে ওই যে পর্যায় সারণী আছে, পরমাণুর গঠন আছে, তারপরে হচ্ছে ওই যে ইসে আছে, আরে ভুলে গেলাম, 11 নম্বর অধ্যায়টা আমি এক্স্যাক্টলি মনে নেই। আমি এই জিনিসগুলাকে হায়ার ম্যাথ সহ আমি পড়াচ্ছি, এবং ইনশাল্লাহ হায়ার ম্যাথের এই 4টা চ্যাপ্টারের ফুল কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আমি দিব, এবং ফাংশনের যে ডোমেন রেঞ্জের লেখচিত্রের যে ব্যাখ্যা, এটা আমি সামনে দিচ্ছি। সো আজকে আর বেশিক্ষণ না থাকি, যতটুকু বলেছি এইটার উপরে বেস করে তোমরা করতে থাকো। তোমরাই করো 50-60টা অঙ্ক, টেস্ট পেপারের যত অঙ্ক আছে, টেস্ট পেপারের যত সৃজনশীল আসছে 2020, 18, 19, ইভেন এখন যে শর্ট সিলেবাসের উপরে বিভিন্ন পাবলিকেশনের টেস্ট পেপার গুলো বেরোইছে, নিজে নিজে করো। আর তোমরা একটু চেষ্টা করো, প্লিজ প্লিজ, তোমাদের রিকোয়েস্ট, তাড়াতাড়ি ঘুমায় যাও, 11টায় ঘুমায় যাবা, আর 5টা বা 6টার দিকে উঠবা, ভোরে উঠবা। রাতের বেলা কম পড়াশোনা করে দিনের আলোতে পড়াশোনা করবা, চোখ ভালো থাকবে, শরীর মন ভালো থাকবে। আমি বারবার এই কথাটা বলি, শুইনো কাজে লাগবে। গেলাম আজকে, পরের লাইভ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।